আসসালামু আলাইকুম। বর্তমান শিক্ষামন্ত্রী তিনি গত সেশনে শিক্ষা উপমন্ত্রী ছিলেন। ওনার প্রতি আমাদের সবারই একটা প্রত্যাশা ছিল যে উনি যে সকল কথাগুলো যখন তিনি শিক্ষা উপমন্ত্রী ছিলেন তখন বলেছিলেন যে তিনি অবশ্যই শিক্ষক বান্ধব হবেন, শিক্ষকদের জন্য কিছু করবেন, বা শিক্ষকরাও চেয়েছিলেন তিনি আসলে শিক্ষামন্ত্রী হন বা শিক্ষকদের জন্য কিছু করুন। কিন্তু একটা পর্যায়ে এসে এখন যখন তিনি মন্ত্রণালয়ের দায়িত্বটা নিজেই পেলেন, অর্থাৎ মন্ত্রণালয়ের অভিভাবক হলেন, তার কথা পূর্বের কথা এবং বর্তমান কথার সঙ্গে খুব একটা মিল নেই। তিনি যে কথাগুলো এখন বলছেন অনেকটা তৎকালীন সময়ে যে শিক্ষামন্ত্রী ছিলেন অর্থাৎ গবেষণা মন্ত্রী, তিনি যেভাবে কথা বলতেন ঠিক তেমনটাই কথা বলতেছেন বর্তমান সময়ে এসে, আমি যেটা দেখতে পাচ্ছি। আসলে কথাগুলো বোঝা গেল যে দিন শেষে আসলে তাদের মুখ থেকে বের হচ্ছে না। গুটি কয়েক আমরা যাদের দ্বারা তারা পরিচালিত হন, তাদের কথার মাধ্যমে তারা কথাগুলো মুখ থেকে বের করেন, এটা বোঝা গেল। অর্থাৎ তারা শিখিয়ে দেন বা তারা বুঝিয়ে বলেন এবং সে কথাটাই তারা বুঝে নেন এবং পরবর্তীতে কোনো বক্তব্যে এসে তারা সেগুলো থ্রো করেন। শিক্ষকদের জন্য তারা বলছেন শিক্ষকদের বেতন ভাতা, চিকিৎসা ভাতা, অন্যান্য বিষয়াদির ব্যাপারে তারা ভাবছেন বা কথা বলছেন। এবং বদলির বিষয়ে বর্তমান সময়ে এসে বিশেষ করে মহিবুল হাসান চৌধুরীর কাছে প্রত্যেকের একটা প্রত্যাশা ছিল তিনি ব্যাপারগুলোকে আসলে বিবেচনা করবেন, তিনি বিবেক খরচ করেই শিক্ষকদের জন্য আসলে কিছু করবেন। কিন্তু ব্যাপারটা আসলে এখন দেখছি পুরোই উল্টো, যে না, তা হচ্ছে না। তৎকালীন সময়ে শিক্ষামন্ত্রী দীপুমণি যেভাবে কথা বলছেন বা শিক্ষকদেরকে নিয়ে যেভাবে চিন্তা করছেন, বর্তমান সময়ে এসে মহিবুল হাসান চৌধুরীও ঠিক সেভাবে চিন্তা করতেছেন যে শিক্ষকরা নিজেদের ইচ্ছায় চাকরিতে জয়েন করেছে, তাদেরকে এখন কেন বদলি করতে হবে, তারা এখন বদলির কথা কেন বলছেন? মাননীয় মন্ত্রী সাহেব, শিক্ষকদের যে বেতনটা আপনি দেন, একটাবার চিন্তা করুন এই বেতন দিয়ে আসলে তাদের সংসার চলে কিনা। তারা যে দূর দূরান্তে অবস্থানটা করছেন, এত দূর দূরান্তে পরিবার নিয়ে তাদের ওই বেতন করে দিয়ে থাকা সম্ভব কিনা। ঠিক আছে, আপনি তাদেরকে বলছেন যে তারা স্বেচ্ছায় ওইসব প্রতিষ্ঠানে জয়েন করেছে, সুতরাং এখন তাদের বদলির দরকার নেই। ওকে, তাদেরকে আপনি বদলি যদি নাই বা দেন, তাহলে তাদেরকে পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে ওইসব দূর দূরান্তে বসবাস করার একটা মিনিমাম স্যালারি নির্ধারণ করেন, একটা স্ট্যান্ডার্ড নির্ধারণ করে দেন, যেটার মাধ্যমে তারা পরিবার পরিজন সব কিছু নিয়ে খুব সুন্দরভাবে স্মুথলি জীবনযাপন করতে পারবেন দূর দূরান্তে। আপনি যদি সেটা না করেন, আবার একদিকে তাকে বেতন দিচ্ছেন 12,500 টাকা, যেটা বর্তমান সময়ে একজন দিনমজুরের বেতনের চাইতেও অনেক কম, সেখানে আপনি তার কাছে আবার চাচ্ছেন একটা সুশিক্ষিত দক্ষ নাগরিক করে তোলার কারিগর হিসেবে তিনি ভূমিকা রাখবেন। ব্যাপারটা অনেকটা হাস্যকর। যদি শিক্ষকদের কাছ থেকে আপনি একটা ভালো রেজাল্ট নিতে চান, শিক্ষকদের কাছ থেকে একটা যদি দক্ষ নাগরিক তৈরি করার কারিগর হিসেবে শিক্ষকদেরকে যদি আপনি ট্রিট করতে চান, অবশ্যই তাদেরকে আপনার সে সম্মান, সে মর্যাদা, সেটি আপনার নিশ্চিত করতে হবে। যদি আপনি সেটা নিশ্চিত না করেন, তাহলে শিক্ষকদের কাছ থেকে যেমন আপনার প্রত্যাশা অনুযায়ী কোনো কিছু পাওয়া সম্ভব হবে না, কারণ তাদের মন যখন আপনার সইবে না, তখন আপনার অনেক কিছু তারা দিতে পারবে না। কারণ তাদের মন বসে থাকবে তাদের পরিবারের কাছে। কারো মা অসুস্থ, কারো বাবা অসুস্থ, কারো সন্তান অসুস্থ, কারো পরিবারের কেউ না কেউ অসুস্থ আছেন। তাহলে তারা পরিবার নিয়ে চিন্তায় থাকবেন না শিক্ষার্থীদেরকে পাঠদান করবেন দূর দূরান্তে। হয় তাদেরকে নিজ উপজেলায় বা নিজ জেলায় তাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দিন। ওই সকল আমলাদের কথায়, গুটি কয়েক আমলা বলবো, সবার কথা না, আপনি বিভ্রান্ত না হয়ে শিক্ষকদের কথাটাকে বিবেচনায় নিয়ে শিক্ষকরা যাতে করে তাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছিয়ে আরও ভালোভাবে, আরও মনোযোগের সঙ্গে পাঠদান করতে পারেন, সে ব্যবস্থাটা আপনি করবেন। এটা আপনার প্রতি আমার প্রত্যাশা। আপনি পূর্বে কথা দিয়েছেন, আপনি যখন শিক্ষা উপমন্ত্রী ছিলেন গত সেশনে, তখন আপনি শিক্ষকদের
নিয়ে কাজ করবেন, শিক্ষক বান্ধব হবেন, এটা সকলের প্রত্যাশা ছিল। আপনি আশা করি এই প্রত্যাশার ব্যত্যয় ঘটাবেন না। আপনার প্রতি এই প্রত্যাশা রইল। আশা করি সকল শিক্ষকরা আপনার প্রতি যে প্রত্যাশা ছিল আপনি সেটি পূরণ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।